প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে আগেরবারে যে ইন্টারভিউ হয়েছিল সেখানে সংবিধান সংক্রান্ত অর্থাৎ সংবিধানের সাথে সাথে শিক্ষার যে ওপরে যে সমস্ত ধারাগুলো রয়েছে, সংবিধানের সাথে যে সমস্ত ধারাগুলো শিক্ষা সম্পর্কিত, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষাতে ইন্টারভিউর পরীক্ষা যেটা রয়েছে সেই ইন্টারভিউর পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে। এই যে ভিডিওটা মানে তোমাদের জন্য বানাচ্ছি, সেই ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, হয়তো একটু বেশি হতে পারে। কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে এই যে তোমাদের সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরেছি এই একটা ভিডিওর মাধ্যমে, এই ভিডিওতে যাতে সমস্ত কিছু তথ্যই তোমরা পেয়ে যাও, এর বাইরে যাতে না কোনো প্রশ্ন বা কিছু আসতে পারে, সেই সমস্ত চিন্তাভাবনা করেই এই ভিডিওটা বানানো হয়েছে, যাতে তোমরা একটা ভিডিওর মাধ্যমেই উপকৃত হও। চলো আমরা প্রথম থেকে এই জিনিসটা বা এই শিক্ষার বা সংবিধানের সাথে সম্পর্ক যেটা রয়েছে সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে আমরা শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রকম ধারণাগুলো পাবো আর্টিকেলের সাথে যুক্ত রয়েছে, সেগুলো কোন কোন পার্ট থেকে নেওয়া হয়েছে। এটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, চারটে ভাগের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমটা কি রয়েছে? প্রথমটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ মৌলিক অধিকার। সংবিধানে তোমরা বিভিন্ন রকম এক থেকে শুরু করে ধারাগুলো পরপর পেয়ে যাবে। সেখানে আমরা দেখতে পাবো ১২ থেকে শুরু করে ৩৫ পর্যন্ত যে ধারাটা রয়েছে সেটাকে আমরা বলি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট হচ্ছে ১২ থেকে ৩৫। এই ১২ থেকে ৩৫ এর মধ্যে ১২ থেকে ৩৫ এর মধ্যে কিছু ধারা বা কিছু আর্টিকেল রয়েছে যেগুলো হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত। সেইটা আমরা জানবো। সেকেন্ড হচ্ছে রাষ্ট্রের নীতি নির্দেশিকা, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা রয়েছে, যেটা হচ্ছে আর্টিকেল 36 থেকে শুরু করে 51 পর্যন্ত। এই পুরোটা হচ্ছে রাষ্ট্রের নির্দেশিকা। কিন্তু এই পুরোটার মধ্যে কিছু কিছু আর্টিকেল রয়েছে যে আর্টিকেলগুলো হচ্ছে আমাদের শিক্ষার সাথে সম্পর্কিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট যেটা রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস যদি আমরা দেখি সেটা হচ্ছে আর্টিকেল 51 এর এ তে রয়েছে। 51 এর এ তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। এই 51 এর এ তে আরো ছোট, ছোট নির্দেশিকা দেওয়া রয়েছে। তাদের মধ্যে আরো বিভিন্ন রকম কর্তব্য রয়েছে। তাদের মধ্যে যে কর্তব্যগুলো শিক্ষার সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো আমরা জানবো। ৪ নাম্বার হচ্ছে অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ। অর্থাৎ এই 12 থেকে শুরু করে 51 এর বাইরে কিছু আর্টিকেল রয়েছে বা কিছু ধারা রয়েছে যেগুলো শিক্ষার সাথে সম্পর্কিত, সেগুলো আমরা জানবো। প্রথম যে পার্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। এখানে আমরা বললাম যে এখানে ১২ থেকে ৩৫ পর্যন্ত ১২ থেকে ৩৫ পর্যন্ত মোট ধারাগুলো রয়েছে। ১২ থেকে ৩৫ পর্যন্ত ধারাগুলো রয়েছে। তো এর মধ্যে শিক্ষা সম্পর্কিত ধারা কোনটা? এর মধ্যে শিক্ষা সম্পর্কিত যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 21 এর এ। আর্টিকেল 21 এর এ। দেখো এখানে যে একটা আমরা মানে ধারা তো আমরা পড়ছি 21, এর পাশাপাশি আরেকটা এ যুক্ত হয়েছে। এটার মানে হচ্ছে যে আমরা ধরো যখন আমাদের সংবিধান আ কার্যকর হচ্ছে 26 জানুয়ারি 1950 তে কার্যকর হয়েছে। যদিও 26শে নভেম্বর যেটা ছিল, সেই সময় কিছু ধারা কার্যকর হয়েছিল। তো তথাপি আমাদের যে সমস্ত ধারাগুলো রয়েছে সেগুলো কার্যকর হওয়া শুরু করে আর্টিকেল সমস্ত আর্টিকেলগুলো সেগুলো শুরু হচ্ছে 1950 থেকে। 1950 এর 26শে জানুয়ারি থেকে। এখন এই 1950 সালে যে 26 জানুয়ারি যে কার্যকর হওয়া শুরু করল সংবিধান, এর পরে কি আর কোনো ধারা যুক্ত হতে পারে না? হতে পারে। সংবিধান সেটা সংশোধন করে যুক্ত হতে পারে। এবং যে সমস্ত ধারাগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, তাদের পাশে আমরা এই কথাগুলো পাবো 21। 21 এর পাশে যেগুলো আমরা 21 এর এ লিখা থাকবে। আরো কোনো যদি ধারা সংযুক্ত থাকে, যদি 39 এর সাথেও আমরা যুক্ত করতে চাই তখন 39 এর এ পাবো। এরকমভাবে যে ধারাটার সাথে যুক্ত করব, সেই ধারাটার পাশে আমরা তখন এ, বি এরকমভাবে আমরা পরপর লিখে যেতে পারি। তাহলে এইভাবে সংবিধানের যে ২১ নম্বর ধারা ছিল, সেই ২১ নম্বর ধারাটার সাথে ২১ এর এ সংযুক্ত করা হয়। এই আর্টিকেল কোন সংশোধনী তাহলে আমরা বললাম যে একটা সংশোধন করা হবে, সেই সংশোধনের দ্বারা এই আর্টিকেলটা যুক্ত করা হবে। সেই আর্টিকেলটা কত নম্বর সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? 86। ৮৬তম সংবিধান সংশোধন করা হয় এবং ২০০২ সালে এই আর্টিকেলটা যুক্ত করা হয়। তাহলে এই যে সংবিধান যেটা ধারাতে ২১ এর এটা সংযুক্ত করা হয়েছে, সেটা কিন্তু আগে শিক্ষা মৌলিক অধিকার ছিল না। অর্থাৎ মৌলিক অধিকার আমরা যেটা বললাম 12 থেকে 35 এর মধ্যে কিন্তু ছিল না। এটা আর্টিকেল 45 ও নির্দেশমূলক যে নীতিটা আমরা পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ নীতি নির্দেশিকা যেটা রয়েছে, সেটার মধ্যে উল্লেখ ছিল। ঠিক আছে? সেটার মধ্যে উল্লেখ ছিল। সেখান থেকে আমরা একটু পরেই পড়বো সেই ধারাটাও আমরা পড়বো। এটা ধরো আর্টিকেল 45 এর মধ্যে কিছু লিখা আছে। এর মধ্যে আপ টু 14 বছর বয়স পর্যন্ত 14 ইয়ার্স ওল্ড পর্যন্ত যে অবৈতনিক অর্থাৎ বেতন না নিয়ে বিনামূল্যে শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছিল। এটা যদি আমরা পুরো সেই কথাটাকে, এটা ধারা ৪৫ নম্বর ধারার কথা বলছি। ঠিক আছে? সেখান থেকে এইটা পুরো পার্টটা, তো সেখান থেকে একটা পার্ট আমরা কেটে নিচ্ছি ধরো এই পর্যন্ত। এটাকে আপ টু 14 ইয়ার্স পর্যন্ত ছিল 0 থেকে। তাহলে এইখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা 0 থেকে 6 আরেকটা হচ্ছে 6 থেকে 14। এই 6 থেকে 14 যে পার্টটা আমরা পাচ্ছি সেটা এই আর্টিকেলে সংযুক্ত করা হলো আর্টিকেল ২১ এর এতে। এবং বাকি যে 0 থেকে 6 পর্যন্ত পার্টটা সেটা এখনো পর্যন্ত ৪৫ এর মধ্যে, ধারা ৪৫ এর মধ্যে উল্লেখ করা আছে। তাহলে এই যে ২০০২ সালে ৮৬তম সংবিধান সংশোধন হলো। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ৬ থেকে ১৪ বছর বয়সী প্রত্যেক শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে। বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে বলতে যে সরকার বাধ্য থাকবে শিক্ষা প্রদান করার ক্ষেত্রে। এবং রাষ্ট্রের কি দায়িত্ব থাকবে? যথেষ্ট পরিমাণে স্কুল, পর্যাপ্ত শিক্ষক, ভবন, পরিষ্কার পানীয় জল, টয়লেট, মিড ডে মিল ইত্যাদি যে সমস্ত সুবিধাগুলো আছে সেই সমস্ত সুবিধাগুলোকে প্রদান করা। এটা হচ্ছে আমাদের ধারা ২১ এর সাথে সম্পর্কিত। এরপরে
এই ২১ এর ভিত্তিতে ২১ যে ধারাটা ছিল সেটার ভিত্তিতে একটা অ্যাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই রাইট টু এডুকেশন অ্যাক্ট আরটি অ্যাক্টটা ২০০৯ সালে তৈরি করা হয়, যেখানে এটার বিস্তারিত আমি পরের ভিডিওতেই আনবো আরটি অ্যাক্ট সম্পর্কে, যেটাও কিন্তু ইন্টারভিউর পরীক্ষার ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট। এই ধারাটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। এখানে বলা হয়েছে যে প্রাইভেট স্কুলকে 25% আসন সংরক্ষণ করতে হবে। স্কুলের ন্যূনতম পরিকাঠামো মান নির্ধারণ করতে হবে এবং কোনো শিশুকে পরীক্ষায় ফেল করা যাবে না, যা পরবর্তী ক্ষেত্রে আংশিক কিছু পরিবর্তন এনেছে। যাই হোক, তো সেটা ডিটেইলস আমরা পরের ভিডিওতে জানবো। নেক্সট হচ্ছে এরপরে যেটা আমরা পাচ্ছি মৌলিক অধিকারের মধ্যেই আর্টিকেল 29। আর্টিকেল 29 বলেছে সংখ্যালঘু সম্প্রদায় যারা থাকবে তাদের সংস্কৃতি, ভাষা এবং লিপির রক্ষা করার দায়িত্ব থাকবে। লিপি যেটা থাকবে সেই লিপি রক্ষা করার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে আর্টিকেল 29 এর ধারার মধ্যে। এটা আসলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। ঠিক আছে? এখানে আমাদের যে নাগরিক যারা থাকে, সেই নাগরিকরা নিজের যে সম্প্রদায়গুলো রয়েছে, সেই সম্প্রদায়ের নিজ, নিজ ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, তাদের হয়তো নিজস্ব লিপি আছে। সেই নিজস্ব সংস্কৃতি, লিপি তারা যাতে সেইটা বজায় রাখতে পারে, সেই অধিকারটা দেওয়া হচ্ছে 29 এর ধারাতে। এবং এই অধিকারটা বজায় রাখার জন্য কি করতে হবে? না, সম্পূর্ণভাবে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের ধর্ম, তাদের বর্ণ, ভাগ, শ্রেণী নির্বিশেষে সেই সমস্ত প্রবেশাধিকার যেটা রয়েছে, তাদেরকে সেই সমস্ত প্রবেশাধিকারের স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আর্টিকেল 29 এর মধ্যে এই ধারাটা বলা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র বা প্রতিষ্ঠান কাউকেই তাদের ভাষা বা শিক্ষাগত অধিকার থেকে কিন্তু বঞ্চিত করতে পারে না। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, ভাষাগত সংখ্যালঘু যাদের নিজের ভাষা শিক্ষার ক্ষেত্রে তারা চাইলে কিন্তু তাদের নিজের রক্ষার কিন্তু অধিকার তাদের মধ্যে রয়েছে। নেক্সট যেটা রয়েছে ধারা সম্পর্কিত, সেটা হচ্ছে আর্টিকেল 30। আর্টিকেল 30 কি বলেছে? না, সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকার রয়েছে। যেমন আমাদের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই মাদ্রাসার ক্ষেত্রে। তারা কি করে? না, তারা তাদের ধর্মীয়, ভাষাগত যে সংখ্যালঘু রয়েছে তারা তাদের নিজের পছন্দ মতো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আ তৈরি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু তারা স্থাপন করতে পারে, পরিচালনা করার অধিকার রয়েছে। ঠিক আছে? আ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনুদান দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যারা রয়েছে তারা কিন্তু বৈষম্য করতে পারে না। ঠিক আছে? নেক্সট ধারা যেটা আমরা পাবো সেটা হচ্ছে বিপিএসপি থেকে, অর্থাৎ বি পার্টে আমরা চলে এসেছি। এখানে যে রাষ্ট্র পরিচালনার যে নীতি রয়েছে বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে, সেখান থেকে আমরা জানতে পারবো। সেখান থেকে আমরা দেখতে পাবো কিরকম। প্রথম যে ধারাটা আমরা পাবো সেটা হচ্ছে আর্টিকেল 41, আর্টিকেল 41। আর্টিকেল 41 এ যেটা রয়েছে, আর্টিকেল 41 এ কি রয়েছে? আর্টিকেল 41 এ রয়েছে শিক্ষা এবং জনসেবায় সহায়তার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আমরা পাচ্ছি আর্টিকেল 41 এর মধ্যে যেটা রয়েছে শিক্ষা ও জনসেবায় সহায়তা নির্দেশ। আর্টিকেল 41 এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, সমতা প্রতিষ্ঠা করা, দুর্বল অসহায় নাগরিকদের সুরক্ষা প্রদান করা। কিভাবে সুরক্ষা প্রদান করবে? বেকারত্বদের বেকার ভাতা দেওয়া, ওল্ড এজ যারা থাকবে তাদেরকে বৃদ্ধ ভাতা দেওয়া। এই সমস্ত কিন্তু তোমার এই আর্টিকেল 41 এর মধ্যে রয়েছে। এছাড়াও যেটা রয়েছে আর্টিকেল 41 এর মধ্যে সেটা হচ্ছে একটা এডুকেশনের অধিকার রয়েছে। যে সমস্ত নাগরিক শিক্ষা থেকে বঞ্চিত, সেই সমস্ত নাগরিকদের কিন্তু শিক্ষা যথোপযুক্ত ব্যবস্থার মাধ্যমে শিক্ষার সুযোগ করে দেবে রাষ্ট্র। এর দ্বারা কি হয়েছে? যে প্রাপ্তবয়স্ক যারা থাকে সেই প্রাপ্তবয়স্কদের শিক্ষা প্রদান করা, লাইফ স্কিল ট্রেনিং, নারীদের স্বনির্ভরতা প্রশিক্ষণ, এই সমস্ত উদ্যোগ কিন্তু রাষ্ট্র ধারা 41 থেকে নিয়েছে। এই 41 এর যে নির্দেশমূলক নীতি ছিল সেখান থেকে কিন্তু গৃহীত হয়েছে। এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ধারা রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 45। আর্টিকেল 45 যেটা রয়েছে সেই আর্টিকেল 45 এর মধ্যে দেওয়া হয়েছে যে এখানে উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল 6 থেকে তোমার মানে আমরা ধারা 21 এর তে পড়লাম যে 6 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত শিশুরা থাকবে তাদেরকে অবৈতনিক শিক্ষা প্রদান করা। এই যে 21 এর ধারাটা যেটা নিয়েছিলাম আমরা, সেটা কোথা থেকে নিয়েছিলাম? এই আর্টিকেল 45 থেকে নিয়েছিলাম। আর্টিকেল 45 এর মধ্যে উল্লেখ ছিল। এখানে কি হিসাবে উল্লেখ ছিল? ছিল 14 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। শিক্ষা যেটা থাকবে সেই 14 বছর পর্যন্ত বিনামূল্যে নিশ্চিত করা। এবং যখন পরবর্তী ক্ষেত্রে 86তম যে সংবিধান সংশোধন করা হলো, সেই সংশোধন করার পরে 6 থেকে 14 বছর পর্যন্ত যে ধারাটা সেটা আর্টিকেল 21 এর তে নিয়ে যাওয়া হলো। এবং তার ফলে এতে কি পরিবর্তন এলো? না, এই 6 বছরের নিচে যে শিশু যারা থাকবে, 6 বছর যে শিশু যে সমস্ত রয়েছে, তাদের নিচে যে শিশুগুলো থাকবে তাদেরকে শিশুদের জন্য প্রারম্ভিক শৈশবের পরিচর্যা করা, প্রাথমিক শিক্ষা প্রদান করা। অর্থাৎ যেটাকে ই সি বলা হয়। ইসি এর কথা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এবং এই যে ধারা 45 যেটা রয়েছে সেই 45 টার যে মানে আমাদের যে সংবিধানের এই যে ধারাটা আমরা পড়ছি, যে সমস্ত ধারাগুলো পড়ছি এই ডিপিএসপির আন্ডারে, এর কথা হচ্ছে যে রাষ্ট্রকে কোনো একটা নীতির উপর ভিত্তি করে সে যে সমস্ত আইনগুলো থাকবে সেই সমস্ত আইনগুলো এই নীতিটার উপরে ভিত্তি করে রাষ্ট্র যেন তৈরি করে। সুতরাং যে সমস্ত আইনগুলো তৈরি হচ্ছে সেই আইনগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে রাষ্ট্র যাতে এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির ধারাগুলোকে মাথার মধ্যে রাখে। এবং এইটা মাথার মধ্যে রেখে এই যে আমরা আর্টিকেল 45 পড়ছি সেটাকে চিন্তাভাবনা করি, সেই জিনিসটাকে চিন্তাভাবনা করি আমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আমাদের যে আইসিডিএস, আমাদের যে প্রি স্কুল, আমাদের যে নতুন এডুকেশন পলিসি যেটা হয়েছিল অর্থাৎ 2020, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কিত আইনগুলো কিন্তু এই ধারা থেকে এসছে। অর্থাৎ আর্টিকেল 45 টাকে লক্ষ্য করে সেই সমস্ত ধারাগুলো এসছে। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর্টিকেল 46। আর্টিকেল 46 যেটা রয়েছে সেখানে লেখা আছে যে
এসসি এসটি যারা থাকবে সেই এসসি এসটিদের অর্থাৎ আর্টিকেল 46 যেটা রয়েছে সেই 46 এর মূল উদ্দেশ্য হচ্ছে যে রাষ্ট্রকে একটা নির্দেশ দিয়েছে যাতে সমাজের যে দুর্বল শ্রেণীগুলো রয়েছে তাদের উন্নয়নে বিশেষভাবে সহায়তা করবে, যাতে সমাজে তারা পিছিয়ে না পড়ে। এক্ষেত্রে যেমন ধরুন আমরা বলতে পারি যে রাষ্ট্র বিশেষভাবে তপশিল জাতি, মানে যেটা উল্লেখ করা আছে আর্টিকেল 46 এর মধ্যে, তপশিল যে সমস্ত জাতিগুলো রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট যেটা রয়েছে, তপশিলভুক্ত জনজাতি যারা রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব যারা রয়েছে, এটার উল্লেখটা সেরকমভাবে কনস্টিটিউশনের মধ্যে নেই। তো যাই হোক, এই এসসি এসটি যারা রয়েছে তাদেরকে শিক্ষার দিক থেকে এবং অর্থনীতির দিক থেকে যাতে পিছিয়ে না পড়ে, যারা সমাজের যাতে তারা সামাজিক অন্যায় এবং শোষণের দিকটা যাতে তাদের রক্ষা করা হয়, সেই সমস্ত জিনিস কিন্তু রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশটা কোথায় দেওয়া হয়েছে? আর্টিকেল 46 এ দেওয়া হয়েছে। এবং তাদের এই নির্দেশের উল্লেখে নির্দেশটাকে ঠিকভাবে পর্যালোচনা এবং পরিচালনা করার জন্য সরকার কী সমস্ত কর্তব্য, যেমন ধরুন বৃত্তি প্রদান করা, হোস্টেল নির্মাণ করা, সংরক্ষণ ব্যবস্থা করা, বিশেষ বিশেষ শিক্ষা প্রকল্প করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আনা হয়েছে। এবং এই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের ক্ষেত্রে এসসি এসটিদের বৃত্তি দেওয়া হয়। এই সমস্ত কিন্তু আমরা ফলাফল দেখতে পাই আর্টিকেল 46 যেটা রয়েছে সেই 46 এর উপর ভিত্তি করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা রয়েছে আর্টিকেল 51 এর এ তে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল ডিউটিসে অনেকগুলো ডিউটি রয়েছে। এই ফান্ডামেন্টাল ডিউটিস যারা রয়েছে সেই ডিউটিসটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে। এবং এই যে পরপর যে ডিউটিসগুলো রয়েছে সেই ডিউটিসগুলোর মধ্যে মোট 11টা ডিউটি রয়েছে। এর মধ্যে জেতে আমরা যেটা পাচ্ছি, যে অর্থাৎ কত নম্বর পড়ছে? যে অর্থাৎ 10 নাম্বার পড়ছে আমরা। যেটা রয়েছে সেই জেতে আমরা কি দেখতে পাচ্ছি? জেতে আমরা দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবোধ এবং মুক্ত চিন্তা গড়ে তোলা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সায়েন্টিফিক টেম্পার এবং হিউম্যানিজম যেটা রয়েছে সেটা এই ফান্ডামেন্টাল যে ডিউটিস পাচ্ছে সেই ডিউটিসের মধ্যে। এটা অ্যাকচুয়ালি জে হবে না, এটা হবে এইচ। 51 এর এইচ যেটা রয়েছে সেই এইচ এর মধ্যে রয়েছে বৈজ্ঞানিক মনোভাব, মানবতা এবং মুক্ত চিন্তা গড়ে তোলা। এটা হচ্ছে আমাদের কর্তব্য। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর্টিকেল 51 এ কে, 51 এ যেটা রয়েছে সেই 51 এর কে তে, অর্থাৎ একবারে লাস্ট যে ডিউটিটা রয়েছে সেই ডিউটিটার মধ্যে কি রয়েছে? ডিউটি অফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউটি অফ প্যারেন্টস অর গার্জেন, প্যারেন্ট বা গার্জেন হোক, তাদের দায়িত্ব হচ্ছে কি? তাদের দায়িত্ব হচ্ছে যে নিজের যে সন্তান থাকবে তাদেরকে শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাকে তারা যেন গুরুত্ব দেয়। এরপরে যেগুলো পাচ্ছি আমরা সেগুলো হচ্ছে যে এক্সট্রা যে বি এর মধ্যে যে পার্টগুলো পাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেল 51, আর্টিকেল 15 এর 4 এর মধ্যে 15 নম্বর যে ধারা রয়েছে সেই 15 নম্বর ধারার মধ্যে আবার কিছু পার্ট পাচ্ছি, যেটার মধ্যে 4 নম্বর যে পার্টটা আমরা পাচ্ছি সেখানে বলা আছে যে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে বিশেষ সুবিধা প্রদান করা। অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা থাকবে সেই তাদের ক্ষেত্রে বিশেষভাবে যে যেমন আমরা সংরক্ষণ দিয়ে থাকি, বৃত্তি দিয়ে থাকি, এই সমস্ত ধারাগুলো কিন্তু এই আর্টিকেল 15 এর 4 এর মধ্যে রয়েছে। এখন ইডব্লিউএস যেটা রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন যেটা রয়েছে, তাদেরকেও আমরা সুবিধা দিয়ে থাকি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে 15 এর 5 যেটা রয়েছে সেটা হচ্ছে বেসরকারি যেগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষা সংরক্ষণ যেটা রয়েছে, শিক্ষা সংক্রান্ত যে সংরক্ষণ রয়েছে সেটা আর্টিকেল 15 এর 5 এর মধ্যে উল্লেখ রয়েছে। এরপরে যেটা পার্টটা পাচ্ছি আমরা সেটা ইম্পর্টেন্ট একটা রয়েছে, সেটা হচ্ছে ধারা রয়েছে, সেটা হচ্ছে 350 এ 350 এর কতে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে? প্রাথমিক শিক্ষা যেটা রয়েছে সেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা যেটা থাকবে সেই প্রাথমিক শিক্ষাতে মাতৃভাষা যেটা রয়েছে সেই মাতৃভাষার একটা ইম্পর্টেন্স রয়েছে। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদান করার ক্ষেত্রে বলা হয়েছে। কেন গুরুত্বপূর্ণ এটা? কারণ ছোট শিশুর যে বিকাশটা সেটা মাতৃভাষায় কিন্তু অনেক দ্রুত হয় এবং সহজে হয়। তাই সরকার যেটা চাইবে, সরকার মাতৃভাষায় যাতে শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে সেই রকম একটা শিক্ষা ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটার প্রভাবটাও আমাদেরকে মনে রাখতে হবে যে ত্রিভাষা সূত্র বা বহুভাষিক যে শিক্ষানীতি সেটা কিন্তু আর্টিকেল 351 এর সমর্থিত হিসাবে সেই জিনিসটা কিন্তু চলে এসছে। এরপরে হচ্ছে আর্টিকেল 350 এর বি, ভাষাগত সংখ্যালঘুদের জন্য বিশেষ কর্মকর্তা। অর্থাৎ যে ভাষাগত সংখ্যালঘু যারা রয়েছে, জনগোষ্ঠী যারা রয়েছে, তারাই শিক্ষার ক্ষেত্রে কিন্তু বঞ্চিত যেটা যাতে না হয় সেই জিনিসটা কিন্তু সরকার সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করবে। শিক্ষার ভাষাগত অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা 350 এর বি। তবে এই ক্ষেত্রে এটা মনে রাখা উচিত যে ধারা যে দুটো আমরা ধারা পড়লাম, যে 350 এ এবং 350 বি, এরা কিন্তু এই ধারাগুলো কিন্তু কোনো মৌলিক অধিকার নয়। এইগুলো হচ্ছে যে একটা মৌলিক অধিকার যেহেতু নয় এই ধারাগুলো, এটার জন্য সরাসরি নাগরিকরা কিন্তু আদালতে দাবি করতে পারে না। সুতরাং এইগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। এটা হচ্ছে আমরা অন কাইন্ড অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হিসাবেও আমরা ধরতে পারি। আজকের যে সংবিধান সংক্রান্ত যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো ছিল, যে সমস্ত শিক্ষার নীতিগুলো ছিল বা সংশোধনগুলো ছিল, সেগুলো আমরা আজকে আলোচনা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো।